মাথার এক পাশ দিয়ে বুলেট ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। এটা স্নাইপারের বুলেট ছিল। স্নাইপারের যে বুলেটগুলো থাকে সেগুলো ওজনও বেশি থাকে এবং ওটা ডিপটা অনেক মোটা হয়। হ্যাঁ, পিছন দিক দিয়ে যখন আমরা দেখছি তখন দেখছি ব্রেনটাও গলে গলে বের হয়েছে। আর সাধারণত বুলেটের কিন্তু একটা স্পিন থাকে, মানে বুলেট কিন্তু ঘুরে ঘুরে বের হয়। সরকারি যে সংস্থাগুলো ছিল এই অবস্থায় ছেলেটাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে যে তাকে নিয়ে যাবে। হ্যাঁ, একদম ক্লোজড ফায়ার করা হয়েছিল আজমপুর এরিয়াতে। তার যেহেতু পরিচয় দেওয়ার পর সজীবকে ক্লোজ ফায়ার করে যেহেতু মেরে ফেলা হয়েছে, মানে রক্ত তো শুধু আমার গায়ে লাগে নাই, ওই ছেলেটার রক্ত পুরা রাস্তায় লাগছে, হসপিটালের পুরা A to Z যদ্দূর ছেলের গেছে অদ্দূর লাগছে, প্রতিটা ডাক্তারের গায়েও লাগছে। জুলাই নিয়ে বাংলা ভিশনের বিশেষ পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেফাত শাকিল। আমার সঙ্গে আজকে এমন একজন অতিথি রয়েছেন যিনি জুলাই আন্দোলনের সময় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন। আমরা জানি যে জুলাই আন্দোলনে উত্তরা একটি বড় হটস্পট ছিল, যেখানে শত শত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই যত মৃত্যু হয়েছে, যত আহত হয়েছে, অধিকাংশ এই হতাহতকে যারা হ্যান্ডেল করেছেন তাদেরই একজন ডাক্তার তানবীর মাহমুদ তৌহিদ। ডাক্তার তানবীর মাহমুদ তৌহিদ, আপনাকে আমাদের আজকের পডকাস্টে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কেফাত শাকিল ভাই। আমরা জানি যে আসলে জুলাইয়ে উত্তরা একটি বড় হটস্পট ছিল, সেখানে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। সেই সময়টাতে ওই হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করা মানেই তো প্রত্যেকটা আহত এবং মৃত্যু আপনাদের হাত দিয়ে গিয়েছে। কেমন ছিল সেই সময় পরিস্থিতি? জুলাইয়ের প্রথম যে আন্দোলনটা আসলে স্পিড হয়েছিল হচ্ছে 15 তারিখ থেকে শুরু হওয়ার পরে, যেটা হচ্ছে শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন হচ্ছে সবচেয়ে বেশি প্রথম হতাহতের ঘটনা ঘটছে। তো বিভিন্ন জোন আকারে ঢাকা যে আন্দোলনগুলো হয়েছিল এর মধ্যে উত্তর একটা বড় জোন ছিল, এর বাইরে ধানমন্ডি মোহাম্মদপুর মিলে একটা জোন ছিল, যাত্রাবাড়িতে একটা জোন ছিল, মিরপুরে একটা জোন ছিল, আরেকটা বড় জোন ছিল হচ্ছে বাড্ডা এরিয়াতে। তো উত্তরাতে যেহেতু অনেকগুলো স্কুল, অনেকগুলো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্রাঞ্চ ছিল, তো সেই হিসেবে উত্তরা অনেক স্টুডেন্ট ছিল, তারা হাউস বিল্ডিং এবং আপনার আজমপুর এই এরিয়াতে বেশি গেদার করছিল আর কি সবাই। তো এখানে একদম ম্যাসিভ একটা ঘটনা ঘটেছিল যে কুরবানি ঈদের দিন সাধারণত যেভাবে রাস্তাঘাটে যেরকম রক্ত দেখা যায় ঠিক ওই রকমভাবেই হয়েছিল আর কি, এরকমভাবে দেখা গিয়েছিল। তো উত্তর আধুনিকে যেহেতু এখানকার বড় মেডিকেল কলেজ এবং উত্তর আধুনিকের আমরা বলি আর কি যে ঢাকা উত্তরের ঢাকা মেডিকেল কলেজ, তো সেই হিসাবে উত্তর আধুনিকেই আমাদের এই ইনজুর্ড যে ছেলেগুলা বা পেশেন্ট যাই হোক, এরা সবচেয়ে বেশি আগমন হয়েছিল উত্তর আধুনিকে। তো উত্তর আধুনিকের ইমার্জেন্সিতে আমরা ডাক্তাররা, বাকি যে স্টাফরা ছিল, স্টুডেন্টরা ছিল, ফাইনাল ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার স্টুডেন্টদেরকে আমাদেরকে নামায় নিয়ে আসা লাগছে যে প্রাইমারি ম্যানেজমেন্টটা যেন অন্তত দিতে পারে, অন্তত ক্যানুলা করে স্যালাইনটা যেন রান করতে পারে, সেলাইয়ের কুবলা যেন দিতে পারে, এই প্রাইমারি ম্যানেজমেন্ট অন্তত ড্রেসিংটা যেন স্বাভাবিকভাবে করতে পারে। যেন আমরা ডাক্তাররা তো হিমশিম খেয়েছিলাম, স্টাফরা তো হিমশিম খেয়েছিলাম, যারা আমাদের থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার স্টুডেন্ট ছিল তাদেরকেও নামায় নিয়ে আসছিলাম। এর বাইরে আশেপাশে যে ডাক্তাররা ছিল, অনেকের বাসা আছে উত্তরায় বা অন্যান্য হসপিটালগুলোতে কর্মরত ডাক্তাররা ছিলেন, অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্টরা ছিলেন, তারাও দল বেঁধে চলে আসছিলেন আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজে এই পরিস্থিতিটাতে আমাদেরকে সহযোগিতা করার জন্য। তো প্রথম দিন খুব সম্ভবত সেটা বৃহস্পতিবার দিন ছিল, সেটা আমরা নিয়ার অ্যাবাউট 1200-র বেশি আমরা ইনজুর্ড আমরা ডিল করছিলাম সেখানে। তো বেশ কিছু মানুষ মারাও গেছে, তাদের কথা তো আর আমরা আসলে বলে শেষ করা যাবে না। তো এদের মধ্যে একটা ছেলে ছিল যার হচ্ছে একটা বুলেট ইঞ্জুরি ছিল, যার হচ্ছে পেটের ভিতর দিয়ে বুলেট ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছিলো। ওই ছেলেটার নেফ্রেক্টমি করা লাগছে, মানে কিডনিটা অপারেশন করা লাগছে। কিডনি অপারেশন করার পরে সেই অপারেশনটা আমাদের হসপিটালে ইমার্জেন্সি করা হয়েছিল। তো ওই অপারেশনের পরে এই অপারেশন টেবিল থেকে বের করে যখন পোস্ট অপারেটিভে রাখা হয়েছে, তখন আসলে আমাদের সরকারি যে সংস্থাগুলো ছিল তারা হচ্ছে এই অবস্থায় ওই ছেলেটাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে যে তাকে নিয়ে যাবে। হ্যাঁ, তো এই সংশ্লিষ্ট অপারেশন কারা করছে সে ডাক্তারদেরকেও খুব ডিস্টার্ব করছিল। তখন আন্দোলন কিন্তু 2টা ধাপে হয়েছিল। প্রথম ধাপের পরে কিন্তু আন্দোলন কিন্তু একটা স্থিমিত হয়েছিল, একটা বিরতি আসছিল। তো ওই বিরতির সময়টাতে সবচেয়ে বেশি ডিস্টার্ব ফেস করছে আর কি এই বিষয়গুলো নিয়ে। আপনি নিজে যেহেতু এখানে দায়িত্ব পালন করছেন, আপনাকেই কোনোভাবে হুমকির আমরা যখন প্রথম ধাপের আন্দোলনের মধ্যে ডাক্তার সজীব নামের একজন ডাক্তার ছিলেন, যিনি তাইরুন্নেসা মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তার ছিলেন। তো উনাকে একদম ক্লোজড ফায়ার করা হয়েছিল হাউস বিল্ডিং, মানে আজমপুর এরিয়াতে। তো উনার লাশটাও আমাদের হসপিটালে আসছিল আর কি, সজীবের। ডাক্তার সজীব ভাইয়ের লাশটা দেখার পর আমরা ডাক্তাররাও অনেক বেশি
আমরা কনসার্ন হয়ে গেছিলাম যে আমাদের কাছে আসলে ছবি তোলা কিংবা ভিডিও করা কিংবা আসলে বাহিরে এই পরিচয় দেওয়াটাও আমাদের জন্য খুব বেশি রিস্কি হয়ে গেছিলো। যে কোনো যুদ্ধ পরিস্থিতিতেও স্বাভাবিকভাবে কোনো ডাক্তারের গায়ের উপর হাত তোলা কিংবা ডাক্তারকে বন্দি করার কোনো আন্তর্জাতিক আইনে কোনো নিয়ম নাই। এবং অ্যাজ এ ডাক্তার হিসেবে ডাক্তারকেও কিন্তু যেই পক্ষেরই হোক তাকে চিকিৎসা দিতে ডাক্তার বাধ্য, এটা আমাদের কিন্তু ওথ। আমাদের এইভাবে করে আমাদের ক্যারি করার পরেও ডাক্তার যেহেতু পরিচয় দেওয়ার পরেও সজীবকে ক্লোজ ফায়ার করে যেহেতু মেরে ফেলা হয়েছে, এরপর থেকে আমরা ডাক্তাররাও কনসার্ন ছিলাম যে আমাদের উপরেও কোনো না কোনোভাবে আঘাত আসতে পারে। আমরা এরপর থেকে আমাদের মোবাইলে ছবি তোলা কিংবা মোবাইলে ছবি রাখা এটাও আমরা বিরত থেকেছিলাম যে নিরবিচ্ছিন্নভাবে আমরা যেন সাপোর্ট দিতে পারি। আমরা নিজেরাও তো তখন তো এমন অবস্থা হয়েছে যাদের হাতে অস্ত্র ছিল তারা ছাড়া পুরো বাংলাদেশ তাদের বিপক্ষে ছিল। তো সেই হিসাবে আমরা কার পক্ষে আমরা কি করছি এটা বড় কথা না, বড় কথা ছিল যে আমরা মানুষ এবং আমরা তখনকার সময়ের ওই পরিস্থিতির শিকার যে কেউ হতে পারতাম। আপনাদের এখানে যেহেতু এই আন্দোলনকারীরা চিকিৎসা নিতে আসতো, এদেরকে চিকিৎসা দিতে কোনো ধরনের বাধা ছিল? এটা প্রথম ধাপের আন্দোলনের সময়, তখন পরবর্তীতে ডিজিএফআই, এনএসআই এবং হচ্ছে ওখানকার লোকাল এমপির যে লোকজন ছিল প্রতিনিধি এবং স্থানীয় পুলিশও যে থানা ছিল, থানাগুলো আমাদেরকে হেল্প করে নাই। একটা ছেলের লাশ প্রায় 2.5 দিন পড়েছিল হসপিটালের ইমার্জেন্সি গেটে। তো ছেলেটার বাড়ি খুব সম্ভবত টাঙ্গাইল, পাওয়া গেছে অনেক পরে। তো আমরা যখন লোকাল পুলিশের ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু আমরা আবার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে আঞ্জুমান মফিদুল ইসলাম কিংবা অন্য কোথাও আমরা এটা লাশটা আমরা দিতে পারতেছিলাম না। আমরা লোকাল পুলিশকে দফায় 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 যোগাযোগ করছি, ওরা ঘুরেই আমাদেরকে বলে যে কি যে তারা আসতেছে বলে তারা 2.5 দিনেও আসে নাই। ইন দ্য মিন টাইম আসলে ওখানে তো একটা ডেড বডি রেখে দেওয়া যায় না যেহেতু ওখানে মর্গ নাই। তো সেই হিসাবে আমরা আসলে লোকাল, আমি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যেহেতু দায়িত্বে ছিলাম, আমার কাছে ঘুরে ফিরে ডিজিএফআইয়ের লোকজন, এনএসআইয়ের লোকজন আসতো। তো এর মধ্যে কী হয়েছে, আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজে যেই সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরাগুলো কেউ না কেউ ফায়ার করে সেই সিসি ক্যামেরাগুলো নষ্ট করছে। উত্তর আধুনিকের দিকেও অনেকগুলো গুলি ছোড়া হয়েছে, কারণ উত্তর আধুনিকে ট্রিটমেন্ট চলতেছিল ছেলে মেয়েদের। তো আমরা কি করছি, আমরা কাগজ কলমের মধ্যে ডকুমেন্টেড কোনো ট্রিটমেন্ট দিই নেই, আমরা নন ডকুমেন্টেড এমনি পেপারের মধ্যে ট্রিটমেন্ট দিই। আমরা বলছি যে কি যে শুধুমাত্র আমাদের রেজিস্টার কাগজের মধ্যে, ফাইলের মধ্যে শুধুমাত্র সবার নাম বয়স লিখে রাখো, কিন্তু কারো কোনো অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলা সাধারণত উত্তর আধুনিকে কারো ট্রিটমেন্ট পেতে গেলে এটা এন্ট্রি করা লাগতো। সেটাও আমরা এক্সিট করছি যে এটা যেন স্কেপ থাকে, কারণ হচ্ছে এটা পরবর্তীতে এদেরকে বাড়ি বাড়ি গিয়ে ফোন নাম্বার ধরে ট্র্যাক করে কোনো না কোনোভাবে হয়রানি করবে ছেলেদের। এই জন্য আমরা শুরু থেকে আমরা এই কাজ ওভাবে করে অব্যাহত রাখছি আর কি। তো যখন একদিন হচ্ছে ডিজিএফআইয়ের একটা টিম আসছিল সন্ধ্যার দিকে সাধারণত উত্তর আধুনিকের ডিরেক্টর বডির কেউ থাকে না, আর ওই সময়টাতে আমাদের যে ডিরেক্টর ছিলেন তখনকার সময় উনি ওই আন্দোলনের সময় ছুটি নিয়ে চলে গেছেন কোথায় যেন, হ্যাঁ, যার কারণে ম্যানেজমেন্টও একটু সমস্যা হয়েছিল। ডেপুটি ডিরেক্টর সাহেব স্যার উনি হচ্ছে খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করতেছিল, কিন্তু উনি ওই টাইমে ছিল না, ইভিনিং টাইমে। তো আমাদেরকে কতগুলো পেশেন্ট আমাদের ম্যানেজমেন্ট পেয়ে গেছে, এই লিস্টটা যেই আমাদের কাছে ছিল সেটা তো আমরা চাইলে দিতে পারতাম, কিন্তু আমরা দিই নাই। ডিজিএফের এক ভদ্রলোক আসছেন, উনি এসে এটা নিয়ে খুব ডিস্টার্বড, হ্যাঁ, যে আমাকে একরকম তুলে নিয়ে যাবে এমন অবস্থা। মানে এটা তো আমি খুবই ছোটো দায়িত্বে আছি, আমি এটা তো দায়িত্ব আসলে ডিরেক্টর রুমে, আপনি ওখানে একটু কথা বলেন। তো যাক, আমরা ডিরেক্টরের সাথে ওনার সাথে কথা বলা দিছি, তারপরে উনি ওনাদের সাথে কথাবার্তা বলছে আর কি। আর আরেকটা বিষয় নিয়ে যেটা সমস্যা, যেটা হচ্ছে আপনার হচ্ছে মনে হয় 18 তারিখ, এটা হ্যাঁ 18 তারিখে একটা ছেলের মাথায় প্রায় 18টা সেলাই লাগছে। 18টা সেলাই লাগার পরে বাইরে তো প্রচুর পুলিশ, 18টা সেলাই লাগার পরে ওই ছেলেটাকে তো তারপর তারা নিয়ে যাবে, হ্যাঁ, পুলিশ নিয়ে যাবে। তখন আমি একটা কাগজের মধ্যে উত্তর আধুনিকের প্যাডে আমি আপনাকে প্রোভাইড করবো একটু পরে। তো সেখানে আমি কাগজের মধ্যে লিখে রাখছিলাম যে এই ছেলেটার আসলে মাথায় হেড ইঞ্জুরি হয়েছে, এতগুলো সেলাই লাগছে, যদি এই ছেলেটাকে যদি পরবর্তীতে কোনো মারা যায় তাহলে দায়িত্ব ডাক্তার স্টাফ বা কেউ নিবে না, এটার দায়িত্ব আপনাকে নিতে হবে। তখন সংশ্লিষ্ট ওই যে থানার যে ওসি ছিল ওনাকে ডেকে বললাম যে আপনি আপনার পিপি নাম্বার, ফোন নাম্বার দিয়ে আপনি এন্ট্রি করে এই ছেলেটাকে নিয়ে যান, কোনো অসুবিধা নাই, এটা আমাদের কাছে ডকুমেন্টেড থাকবে, আদারওয়াইজ আমি আমার রুগীকে নিতে দিব না। আর আপনি যদি মনে করেন যে নিয়ে যাবেন তাহলে আমাকে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আরও সহজ, রুগীর সাথে রুগীর ডাক্তারও চলে গেল। তো তখন আর রুগীর পুলিশ এটা স্কেপ করছিল, আমাদের এখানে কিছুদিন ভর্তি ছিল, তারপরে সে তার মতো করে চলে গেছে, কোথায় গেছে জানি না, কিন্তু এটাই হয়েছে আর কি ওই ইনসিডেন্টটা। ট্রিটমেন্টে বাধা বলতে ওরা চেষ্টা করছে ট্রিটমেন্টে বাধা দিতে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে একদম অনড় ছিলাম যে আমরা ট্রিটমেন্টে দিব, আমরা হ্যাঁ যে যেদিক থেকে আসুক ট্রিটমেন্ট দিব। আর এটা কোনোভাবেই হয়ও না যে একটা মানুষ ইনজুর্ড হয়ে আসছে তাকে ট্রিটমেন্ট দিবে না, কোনো প্রতিষ্ঠানে তাকে বাধ্য করতে পারে না। আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, আমি দেখেছি যে সকালবেলা সাদা শার্ট পরে সাদা অ্যাফ্রন পরে আসতেন, সেটা দিন শেষে একদম লাল হয়ে যেত।
এই আপনার সেই স্ট্যাটাসটা কিন্তু ব্যাপক মানে প্যাথেটিক ছিল। এই যে দিনে কত রোগীকে আপনাদের না এখানে কত রোগী না, আন্দোলনের দুইটা বারবারই বলতেছি, আন্দোলনের দুইটা স্টেপ ছিল। প্রথম স্টেপের আন্দোলনের থেকে বরং দ্বিতীয় স্টেপের আন্দোলনটা বেশি অ্যাগ্রেসিভ ছিল। তো দ্বিতীয় স্টেপে আন্দোলনের সময় দেখা যেত কি আমি বাসা থেকে বের হওয়ার সময় এক সেট আলাদা জামা নিয়ে বের হইতাম, কারণ কোনো না কোনোভাবেই দেখতাম যে আমাদের কাছে ডেড বডি আসতো অথবা কোনো না কোনোভাবে ইনজুর্ড পেশেন্ট আসতো। তো এগুলো হ্যান্ডেল করার সময় আমাদের গায়ের মধ্যে তো রক্ত লাগতোই। হ্যাঁ, আর এগুলো তো স্বাভাবিক কোনো অ্যাক্সিডেন্টের কোনো কেস ছিল না যে নির্দিষ্ট একটা জায়গায় হবে। আর বুলেট ইঞ্জুরি সবসময় খারাপ, বুলেট ইঞ্জুরিতে এক্সিট পয়েন্ট কিংবা এন্ট্রি পয়েন্ট বোঝা যায় না। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। একটা ছেলে ম্যাডিসন কলেজের স্টুডেন্ট ছিল, ওই ছেলেটার হেড ইঞ্জুরি ছিল, মাথার এক পাশ দিয়ে বুলেট ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। তো আমরা যেহেতু টুকটাক বুলেট চিনি বা গুলির ইয়াগুলা চিনতাম, তো এটা আসলে এটা স্নাইপারের বুলেট ছিল। স্নাইপারের বুলেট ওজনও বেশি থাকে, যার কারণে এটা ওই ছেলেটাকে আমরা বুঝতে পারি না। যারা নিয়ে আসছিল তারা শুধুমাত্র কপালের দিক দিয়ে একটা ছোট একটা ছিদ্র দেখা গেছে, মনে করছে এই দিক দিয়ে ব্লিডিং পয়েন্ট ছিল। তো আমাদের এখানে যখন শোয়ানো হয়েছে, এই বেডের মধ্যে যখন শোয়ানো হয়েছে, 11 জন ডাক্তার আমরা চেষ্টা করছি। আমাদের নিউরোসার্জন ছিল, ইএনটি ডাক্তার ছিল, জেনারেল সার্জন ছিল, আমরা ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ডাক্তাররা ছিলাম। তো এটা কি হয়েছে, এক্সিট পয়েন্টটা ছিল হচ্ছে পেছন দিয়ে, মাথার পেছন দিয়ে। তার মানে বুলেটটা উপর দিক থেকে আসছে এবং পেছন দিক দিয়ে বের হয়ে গেছে। পেছন দিক দিয়ে যখন আমরা দেখছি তখন দেখছি ব্রেনটাও গলে গলে বের হয়েছে। আর সাধারণত বুলেটের কিন্তু একটা স্পিন থাকে, মানে বুলেট কিন্তু ঘুরে ঘুরে বের হয়। তো স্নাইপারের যে বুলেটগুলো থাকে সেগুলো ওজনও বেশি থাকে এবং ওটা ডিপতে অনেক মোটা হয়। হ্যাঁ, ওই ছেলেটা সাধারণত মানে আমরা যেটা বুঝছি আর কি, ব্রেনটার সামনের দিক দিয়ে এন্ট্রি পয়েন্ট ছিল, এক্সিট পয়েন্ট ছিল পেছন দিয়ে। তো ওই ছেলেটা আমাদের টেবিলে মারা গেছে, ওরা আমরা কিছু করতে পারি নাই, খিচুনি দিয়ে কয়েক দফা। তো ওই ছেলেটার বিষয়ে আমাদের একটাই মন্তব্য যে এই মানে রক্ত তো শুধু আমার গায়ে লাগে নাই, ওই ছেলেটার রক্ত পুরা রাস্তায় লাগছে, হসপিটালের পুরা A to Z যদ্দূর ছেলের গেছে অদ্দূর লাগছে, প্রতিটা ডাক্তারের গায়েও লাগছে। হ্যাঁ, আর ওই ছেলেটা মারা গেছে অন স্পট, আমাদের ওখানেই মারা গেছে। রক্তের কথা বলে শেষ করা যাবে না আর কি। রক্ত গায়ে লাগছে, রক্ত বনে লাগছে, সব জায়গায় লাগছে রক্ত। তখন স্বাভাবিক থাকতে পারতেন চিকিৎসা দিয়ে? এত আমি আপনি অনেকদিন ধরে ধরেন ডাক্তার চিকিৎসা দিচ্ছেন, এরকম ঘটনা বা এত বেশি ক্যাজুয়ালিটিস আপনি আগে? ক্যাজুয়ালিটি আসলে জুলাই আগস্টের আন্দোলনটা শুধুমাত্র বাংলাদেশে হঠাৎ করে আসে না, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়েছিল। এই আন্দোলনটা স্তীমিত আকারে কয়দিন পর পরেই, তখন তো আর জুলাই আগস্টের এরকম ম্যাসিভ মানুষ ইনভলভ হয়ে এরকম আন্দোলন হয় নাই। কিছু নির্দিষ্ট দল রাজনীতির মাঠটা গরম রাখতো, তাদের উপর সরকার দল হামলা করতো, এইভাবে করে আন্দোলনটা ধীরে ধীরে এই পর্যন্ত আসছে আর কি। তো এখানে গণজমায়েতের বিষয় যেটা হয়েছে সেখানে হচ্ছে ম্যাস ক্যাজুয়ালিটিতে শুধুমাত্র মানে এই সরকারি বাহিনী ইনভলভ ছিল বিষয়টা এরকম না, সরকারি দলও ইনভলভ ছিল। এর আগে 29শে জুলাই 2023 সাল, মানে হচ্ছে ইলেকশনের পরের কথা বলতেছি আমি, ইলেকশনের আগে তখনকার সময় বিএনপি যে ঢাকা ঘেরাও আন্দোলন ছিল, ওই আন্দোলনের দিনও উত্তরায় যে 4টা পয়েন্টে মানে সরকার পতনের দাবিতে বিএনপি আন্দোলন করছিল আর কি। ওই সময় উত্তরায় 4টা বুলেট ইঞ্জুরি হয়েছিল ওই দিন, আর হচ্ছে 33 জনের হেড ইঞ্জুরি হয়েছিল, 100 জনের বেশি ওই দিনও আক্রান্ত হয়েছিল। আমরা এগুলো ডিল করতে অভ্যস্ত ছিলাম। উত্তরায় তো এক দফা দুই দফা না, বেশ কয়েক দফায় আসলে বড় বড় ক্যাজুয়ালিটির ঘটনা ঘটেছিল, যেটা বিএনপির উপর চালাইছিল আর কি সরকার। তা আমরা এই জুলাই আগস্টের আন্দোলনটাতে যে জিনিসটা হয়েছিল, যে শুধুমাত্র তো উত্তরাই আন্দোলন হয় নাই, আন্দোলনটা তো ওয়াইল্ড স্পিড একদম পুরো বাংলাদেশেই ছিল। এর মধ্যে ঢাকা একটা হট জোন ছিল, এর মধ্যে বিভিন্ন এরিয়াতে আমি শুধুমাত্র ডাক্তার ছিলাম না, আমি এর বাইরে আমি বিরোধী দলের একজন কর্মীও ছিলাম, বিএনপি ছাত্রদলের। তো আমি ছাত্রদলের কর্মী ছিলাম, আমার সাথে আমি সাংবাদিকদের সাথে যোগাযোগ রাখতাম, এর মধ্যে আপনার সাথেও টুকটাক মাঝে মধ্যে আমার কথা হয়েছিল তখন। এর বাইরে প্রত্যেকটা এরিয়া ভিত্তিক কী হচ্ছে না হচ্ছে সেই খবরটাও আমার সাথে অনেকের সাথে যোগাযোগ ছিল। ছাত্রদলের সেক্রেটারি নাসির ভাইয়ের সাথে রেগুলার যোগাযোগে ছিলাম, আমাদের বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডাক্তার রফিক ভাই, প্রতিটা ঘটনার কি হচ্ছে না হচ্ছে আদ্যভন্ত ছবি, ভিডিও এবং এভিডেন্স ওনার কাছে আমরা এটা প্রোভাইড করতাম রফিক ভাইয়ের কাছে। আর এর বাইরে প্রতিটা জোনে আমাদের উত্তরা এরিয়াতে বেশ কয়েকজন আমাদের বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব বিভিন্ন জোনগুলোতে, উত্তরা সহ শুধু এই আপনার হচ্ছে শুধু তো উত্তরাতে আন্দোলন হয় নাই, আমার হলো বাড্ডাতে, সেখানেও অনেকের সাথে যোগাযোগ করতাম, কী অবস্থা, কী পরিস্থিতি আমাদের কাছে আপডেট থাকতাম আর কি আমরা। তো শুধুমাত্র ডাক্তার হিসেবে যে আমরা উত্তর আধুনিকে ট্রিটমেন্ট দিচ্ছি বিষয়টা এরকম না, আশেপাশের অনেক ক্লিনিকে আমাদেরকে রোগী রেফার করে ট্রিটমেন্ট দেওয়া লাগতো, যেহেতু উত্তর আধুনিকে বেশি ডিস্টার্ব করতেছিল। আর আন্দোলন যারা করতেছিল তাদেরকে খাবার দেওয়া লাগতো, পানি দেওয়া লাগতো, আবার রাতের বেলা তাদেরকে তারা ট্রিটমেন্টটা ঠিকভাবে পাচ্ছে কিনা সেটাও দেওয়া লাগতো। এমন পরিস্থিতি হয়েছে, আমার বাসা গ্রিন রোড, তখনকার সময় গ্রিন রোড ছিল আর কি। তো ওইখানে বাসা থেকে রাতে 2টা বাজে 3টা বাজে বের হয়ে আমার ওয়াইফ সব বের হয়ে কিন্তু ইয়া করা লাগতো, এই রোগী দেখা লাগতো। দেখে এরকম কত রোগী দেখেছেন?
দেখছি, অনেক দেখছি, আমি নাম মেনশন করলাম না এখানে। দেখা হয়েছে অনেকে, যাদেরকে এখন ন্যাশনাল নেতা অনেকেই আছে, আমি নাম মেনশন করলাম না। অনেককে দেখে আসা লাগছে, অনেকে টাকা দিয়ে আসা লাগছে, অনেককে ওষুধ দিয়ে আসা লাগছে, লজিস্টিক সাপোর্ট দিয়ে আসা লাগছে, অনেকেই দেওয়া লাগছে। এটা আমার দল থেকে দেওয়া হয়েছে, আমাদেরকে যেভাবে জায়গায় যেভাবে প্রোভাইড করা হয়েছে সেখানে দেওয়া লাগছে। মানে আপনাদের দল থেকে আপনাদেরকে এরকম অ্যাসাইন করাও ছিল, ছিল। শুধু হাসপাতালের দায়িত্বের বাইরেও যেন না, শুধু আপনাদেরকে- হাসপাতাল তো না, আমি তো শুধুমাত্র মানে এজ এ ডক্টর ওখান থেকে ট্রিটমেন্ট দিয়ে বা আমার সার্ভিস শেষ করে বের হওয়ার পরে আমার দায়িত্ব শেষ হয় নাই। এর বাইরে এজ এ আমি যখন ছাত্রদলের কর্মী ছিলাম, আমার এর বাইরেও কাজ ছিল। যে মাঠ পর্যায়ে কী অবস্থা সেটা যেমন আমি আপডেটেড থাকা লাগতো আমাকে। এর বাইরে ট্রিটমেন্ট শুধুমাত্র ওই হাসপাতাল কেন্দ্রিকই না, এর বাইরে অন্যান্য হাসপাতালেও কিন্তু আমাদেরকে যাই খোঁজখবর নিয়ে আসা লাগতো যে আসলে ট্রিটমেন্টটা ঠিকভাবে হচ্ছে কিনা, কারো কোনো সাপোর্ট লাগবে কিনা। হ্যাঁ, এখানে সবচেয়ে বেশি সমস্যা ছিল সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে মেনটেন করা একটা বিষয় ছিল। তারপরে হচ্ছে ওষুধপত্রের বিষয়টা এনশিওর করা ছিল। অনেকের অপারেশন লাগতো, বুলেট ইঞ্জুরি, পিলেট ইঞ্জুরির তো কেসের তো কোনো অভাব ছিল না, কাট ইঞ্জুরির, সেগুলো সঠিকভাবে এগুলো আসলে অপারেটেড হচ্ছে কিনা, অপারেশন পরবর্তীতে তাদেরকে ওখান থেকে আবার তুলে নিয়ে যাচ্ছে কিনা। দেখা গেল কি একটা হসপিটালে অপারেশন হওয়ার পরে তাকে নিয়ে অন্য একটা ছোটো ক্লিনিকে ভর্তি করানো লাগছে, কারণ এখান থেকে হলে ডিস্টার্ব করবে, এই জন্য তার সে ডিস্টার্ব ফি যেন অন্য একটা ক্লিনিকে, ছোটো একটা ক্লিনিকে ভর্তি সেখানে হয়েছে। গিয়ে আপনারা দেখে আসতেন? আমরা দেখেন, আমরা এখান থেকে নিয়ে অন্য জায়গায় আমরা অন্য হসপিটালে ভর্তি করায় সেখানে ট্রিটমেন্টটা ইনশিওর করতাম। এমন অনেক ঘটনা আছে আমাদের হাতে। বিশেষ করে বুলেট ইঞ্জুরির কেসগুলো বেশি ডিস্টার্বিং ছিল আর কি, যেটা হচ্ছে বড় হসপিটালগুলোতে ওরা প্রতিদিন এসে রেজিস্টারগুলো চেক করতে, প্রতিদিন নিয়ে যাওয়ার চেষ্টা করতো যে কারা কারা ভর্তি হয়েছে, কী কী ট্রিটমেন্ট নিচ্ছে। তো সেক্ষেত্রে ছোটো ছোটো ক্লিনিকগুলোকে বা যে ছোটো হসপিটালগুলো সেগুলোকে ওইভাবে ডিস্টার্ব করতো না, তো সেখানে খুব বেশি ফোর্সও করতো না, তো ওখানে ট্রিটমেন্টগুলো ভালোভাবেই হয়েছে। তো এই জায়গায় আসলে শুধুমাত্র একটা মেডিকেল কলেজ কিংবা বড় কোনো হসপিটাল না, সব লেভেলের সকল হাসপাতালে আসলে ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছে, হসপিটালগুলো ট্রিটমেন্ট দিচ্ছে। মানে ডাক্তাররা তো এমনিতে দিয়েছে, আপনারা আবার দলীয় কর্মী হিসেবে এটা একটু বেশি দেওয়ার চেষ্টা করেছেন। আপনাকে আমি যেটা আগে জিজ্ঞেস করেছিলাম যে মানে ওই সময়টাতে আপনারা নিতে পারতেন কিনা, এই পরিস্থিতি আপনাদের ফেস করতেন কিভাবে? আসলে আমি মনে হয় আপনার সাথে অনেক বেশি হাউতাশ করতাম ফোন দিয়ে, হ্যাঁ, কথাবার্তা বলতাম যে কি অবস্থা, পরিস্থিতি কি, বা আমাদের এই শুধুমাত্র তো আন্দোলন তো আমাদের মধ্যেই না, আমাদের বিভিন্ন এম্বাসিগুলা কিংবা বাইরের কথাবার্তাগুলো সাংবাদিক মহলে আমাদের কি অবস্থা এটা জানার জন্য আপনার সাথে যোগাযোগ করতাম অনেক বেশি। অন্যান্য আমি সাংবাদিকদের সাথে বিভিন্ন যোগাযোগ সময় করতাম। আপনার এই প্রশ্নটা করা এই কারণে যে আমি জানি যে আপনি তখন একটা হতাশা ফিল করতেন একজন ডাক্তার হিসেবে। হতাশা শুধুমাত্র আমাদের ইয়া না, মানে এজ এ ডক্টর না, এজ এ হিউম্যান বিং হতাশ হওয়ার অনেক কারণ আছে। যে আমার চোখের সামনে আমাদের হাতের উপর দিয়ে এত ডেড বডি আসলে কবরে চলে গেছে, যে ছেলেগুলো এখন বেঁচে থাকার কথা ছিল, যে ছেলেগুলো এখন এই সময়টাতে তারা ঘুরে বেড়ানোর কথা ছিল, হাঁটার কথা ছিল, হ্যাঁ, তারা জাস্ট লাশ হয়ে চলে গেল। তো এই উত্তরাধুনিকেই 60-র বেশি লাশ আসছিল উত্তরাধুনিকে, তার মধ্যে অনেকের লাশ আমার হাতের ডেথ সার্টিফিকেট অনেকেরই ইস্যু হয়েছে আমার হাতের উপর দিয়ে। তো এটা আমার জন্য হতাশার বিষয় ছিল যে এইটা তো হওয়ার কথা ছিল না, এই দেশটাতে জন্ম নিয়ে তো কারো কোনো আসলে এটা তো কোনো ভুল ছিল না, এই ছেলেগুলো চলে গেলে কেন, এই চলে যাওয়ার কোনো উত্তর হয় না। একটা মেয়ে, সে বারান্দা দিয়ে, ছোট একটা বাচ্চা বারান্দা দিয়ে দেখতেছিল, ক্লাস 8 বা 9-এ পড়ে, এরকম 6-এ মানে স্টুডেন্ট কলেজে পড়তো। উত্তরাধুনিকের জাস্ট পেছনে ওদের বিল্ডিং ছিল। তো ওই দিন হচ্ছে উত্তরাধুনিকে হচ্ছে মানে লোকাল এমপির লোকজন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই একসাথে গোলাগুলি করছিল উত্তরাধুনিক বিল্ডিংয়ের উপর, হ্যাঁ। তো সেখান থেকে একটা বুলেট ওই মেয়ের 5তলায় থাকে, সেই 5তলায় তার বারান্দায় যায় ওই মেয়ের গায়ের মধ্যে বুলেট লাগে। সে তো আসলে আন্দোলনকারী ছিল না। তো জেনারেলাইজ যে পিপল, যে মানুষ যে আসলে ইনভলভ হয়েছে এই আন্দোলনে এবং এই আন্দোলন যে একটা সফলতার মুখ দেখছে, এগুলো কারণ ছিল যে একটা বাচ্চা মেয়ে, সে আসলে বুলেট ইঞ্জুরি হয়ে বাসা থেকে এসে হসপিটালে আস্তে আস্তে জাস্ট 5 মিনিটসের মধ্যে সে লাশ হয়ে গেল। এগুলো শুধুমাত্র আমি না, যে কারোরই আসলে হতাশার কারণ ছিল। আর এই চাপা হতাশা, এই চাপা বদদোয়া, এই কিংবা দোয়া, হ্যাঁ, মানুষের এগ্রেসিভ মুভমেন্ট, এগুলো সব কিছু মিলেই আসলে একটা পরিবর্তন, একটা স্টেবল বাংলাদেশের দিকে আগাচ্ছিল আর কি। তো আমাদের ওই সময়ে শুধু আমি না, এমন কোনো মানুষ ছিল না যারা হতাশ হয় নাই, হ্যাঁ, হতাশাটা জেনারেলাইজ ছিল মনে হয়। জুলাই আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে শেখ হাসিনা পালালেন, তারপরে বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকার এলো, এখন একটা রাজনৈতিক সরকার এসেছে। এই পুরো প্রসেসে আন্দোলনে যেমন দেখেছেন মানুষের জীবন দেওয়া, সেই মানুষের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ যেটা চাওয়া, সেটা কি বাস্তবায়ন হয়েছে আপনার কি মনে হয়? আমি আসলে জুলাই আগস্টের আন্দোলন নিয়ে আমি অনেক ফ্যাসিনেটেড ছিলাম। আমি ফ্যাসিনেটেড থাকার কারণ হচ্ছে আমি এত বেশি আন্দোলন দেখে বড় হয়েছি। আমি আগে আপনাকে বারবার বললাম যে আমি ছোটোবেলা থেকে ছাত্রদলের কর্মী। তো আমি 13 সাল থেকে 12 সাল থেকে আন্দোলনগুলো দেখতে দেখতে আজ এই পর্যন্ত আন্দোলন দেখেছি। জুলাই আগস্টের আন্দোলনের পরে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে মানুষের মধ্যে সাহসের সঞ্চার হয়েছে। আগে মানুষ কথা বলতে পারতো না কিংবা কথা বলতে ভয় পেত, সেটা মানুষের অন্তত
এখন সেটা এখন আর নাই। আর জুলাই আগস্টে কোনো বেচা বিক্রির বিষয় না। আমি বরাবরই বলতেছি, জুলাইয়ে আমরাই আন্দোলনে ছিলাম। জুলাইয়ে শুধুমাত্র রাস্তায় আন্দোলন যে করছে বিষয়টা এরকম না। জুলাই অনেকের ইনভলভমেন্ট ছিল। জুলাইয়ে কেউ রাস্তায় পানি দিয়ে গেছে, যেই দারোয়ান স্টুডেন্টদেরকে গেট খুলে ভিতরে আশ্রয় দিয়েছিল, যেই মা দুপুরবেলা ভাত খাওয়াইছে, যেই মা বারান্দা থেকে পানি দিয়েছে, তারপরে ডাক্তাররা হসপিটাল এবং যেভাবে করছে, কিছু মানুষ তো দোয়া হলেও করছে, কিছু করে না, জানামাজে বসে দোয়া করছে, দোয়া করছে, এখানে সবার অবদান আছে। এটা একটা সম্মিলিত আন্দোলনের ফসল, সম্মিলিত মানুষের সবার এই একাগ্র একটা নিষ্ঠার একটা ফসল। এই ফসলের মধ্যে আমি চাই না যে, বারবারই বলতেছি যে জুলাই কোনো বিক্রির বিষয় না। জুলাইকে ধারণ করতে হবে। জুলাই নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করাও যেমন ঠিক না, আবার জুলাইকে ধরে আমি জুলাই আন্দোলন করছি এই জন্য আমাকে সব দিয়ে দিতে হবে, এটাও ঠিক না। জুলাইকে ধারণ করতে হবে। জুলাইকে ধারণ করা এইভাবে ধারণ করলে হবে না। এখন যেরকম যে মানে আপনি যে কথাটা বলছেন যে মানুষের কাঙ্ক্ষিত আসলে ইয়াটা হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে, হবে, সময় তালে তালে হয়তো হবে। আমরা আশাবাদী যে তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি জুলাইকে ধারণ করেন এবং জুলাইকে নিয়ে উনি অন্য রাজনৈতিক দলগুলোর মতো জুলাইকে বিক্রি করেন না, এবং জুলাইকে নিয়ে ওনার যে প্ল্যানগুলা, সেই প্ল্যানগুলো ধীরে ধীরে সময় তালে তালে বাস্তবায়ন হবে, এটা আমি আশাবাদী ইনশাল্লাহ। আর অতি উৎসাহী কথাবার্তা, অতি উৎসাহী কাজ, অতি রাজনীতি, এগুলা করে আসলে আলটিমেটলি ভালো কোনো ফসল কারোরই হবে না। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে, আমরা যখন এই গণভবনে গেলাম, আমার সাথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রধান জয়েন্ট সেক্রেটারি জিসান ভাই ছিল একসাথে। তো আমরা দেখলাম যে একদম রাতের সন্ধ্যাবেলা আমরা মাগরিবের নামাজ শেষ করার পর বের হওয়ার টাইমে একজন মহিলা দেখলাম যে দৌড়াইতে দৌড়াইতে আসতেছে। তো এসে উনি দেখলো যে সবাই সব নিয়ে গেছে। তখন উনি কি করলো, কিছু পাট শাক আর কিছু ছোট ছোট কিছু বেগুন নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তখন জিসান ভাই নিজ থেকে বলতেছিল আর কি, হাসতে হাসতে বলতেছিল যে, দেখ এই মহিলা একসময় বলবে যে উনি গণভবন আসছে বিদেশ শেখ হাসিনা পালাই গেছে। হ্যাঁ, অনেকের অবদান এরকম আর কি। হ্যাঁ, 5 আগস্টে সন্ধ্যার পরে অনেকের ঘুম ভাঙছে, অনেকে জুলাইয়ের বেনিফিশিয়ারি ছিল, যারা না জুলাই কী হয়েছিল আজকে অনেক ভালো ভালো জায়গায় আছে। তারা জুলাইকে ওভার রেটেড বিক্রি করতে চায় এবং এটাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চায়, এটা করা ঠিক না। আমরা চাই এটা একটা স্টেবল বাংলাদেশের একটা প্রথম ভিত্তি ছিল জুলাই, এবং সেদিকে সরকার আগাচ্ছে, বাংলাদেশের মানুষও সেদিকে আগাচ্ছে। আগামী দিনগুলা আরও সুন্দর হবে বাংলাদেশের, এটা আমাদের আশা। জুলাই নিয়ে রিসেন্টলি আমরা যেটা দেখি যে আওয়ামীপন্থী অনেক অ্যাক্টিভিস্ট বা তাদের কালচারাল অঙ্গনের যারা আছেন তারা অনেকে নানান বিরূপ মন্তব্য করে, আপনার কাছে তখন কেমন লাগে? বিরূপ মন্তব্য করাটা আসলে আমি বারবারই বলতেছি, এখানে শুধুমাত্র তারা বিরূপ মন্তব্য করতেছে তাই না। হ্যাঁ, জুলাইয়ের বেনিফিশিয়ারি অনেকেও জুলাই নিয়ে বিরূপ মন্তব্য করে, এটা আপনারা আরও ভালোভাবে জানেন। আমি বরাবরই একটা কথাই বলি, অনেকের ঘুম ভাঙার আগে কিন্তু জুলাই শেষ হয়ে গেছে, অনেক বেনিফিশিয়ারি। হ্যাঁ, আর কালচারাল বিষয় হচ্ছে কি, এটা বরাবরই একটা চক্র দিয়ে প্রতিষ্ঠিত কালচারাল বিষয়টা। এটা শুধুমাত্র আওয়ামীপন্থী বিষয়টা এরকম না, তাদের আসলে কোনো কিছুই ভালো লাগে না, ভালো জিনিসও ভালো লাগে না। হ্যাঁ, এই যে আমাদের আন্দোলনটা সফল হওয়ার পরে, জুলাইয়ের পরে এদেরও তো বিচার হওয়ার কথা ছিল, হয় নাই। না হওয়ার দরুন এখন অনেক কথা বলবে, ওরা বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করবে। হ্যাঁ, কেউ কালচারাল মাঠ থেকে ফিরে আসার চেষ্টা করবে, কেউ ক্রিকেট দিয়ে শুরু করবে, কেউ ফুটবল দিয়ে শুরু করবে, চেষ্টা করবে। এইগুলাকে কীভাবে সরকার নিয়ন্ত্রণ করতে পারে, এটা দেখার বিষয়। আমি বারবারই বলতেছি, কথা বলতে হবে, কিন্তু কতটুকু কথা বলা উচিত সেটাও জানতে হবে। এই যে বিচার হলো না, এখানে মানে ব্যর্থতাটা কার বলেন তো? এই ব্যর্থতা টোটাল সামগ্রিক সবার। মানে ঐক্যটা না, এই ব্যর্থতার ঐক্য না। আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল 5ই আগস্টের পর থেকে, একটা ইন্টারিম সরকার ছিল 2 বছরের কাছাকাছি, তারা বিচার করে নাই কেন? আপনি এখন হঠাৎ করে একজনের বিরুদ্ধে কথা বললে কিন্তু বিষয়টা কিন্তু আগে কিন্তু নর্মালাইজ হয়ে গেছে অলরেডি। একজনকে যখন ক্ষমা করে দিলেন, বিচার করলেন না, সেটা নর্মালাইজ হয়ে গেছে। তখন তাকে হঠাৎ করে তাকে বিচারের সামনে আপনি আনতে পারবেন, একটা প্রসেসিংয়ের বিষয়। হুট করে একজন মন্তব্য এমনি করে না, সে নিশ্চয়ই সে প্রথম দিন সে পালাইছিল, দ্বিতীয় দিন সে আস্তে আস্তে বের হয়েছে, তৃতীয় দিন মানুষের সাথে মিশে গেছে, চতুর্থ দিন সে এবারে কথা বলা শুরু করছে। এখন তার কথা আপনি নিতে পারতেছেন না, তাহলে কথাটা এই যে নিতে পারতেছেন না, কথাটা প্রথম দিন কথা বলতে দিলেন কেন? আচ্ছা, আপনি একটা ডাক্তার যেই সেবা দিয়েছেন, এই অসংখ্য লাশ হ্যান্ডেল করেছেন, আবার আপনি বলছেন আপনি ছাত্রদলের কর্মী। দুই জায়গা থেকে প্রশ্ন যে শেখ হাসিনা ফেরত আসবেন, এ ধরনের কথাবার্তা প্রায় আলোচনায় আসে। যদি ফেরত আসে, আপনি সেটাকে কিভাবে দেখবেন বা কি করবেন? না, উনি যে কোনো অপরাধীর একটা বিচার হয়, তো উনি যদি দেশে যদি আসেন, তাহলে আমরা স্বাভাবিক প্রক্রিয়া আমরা চাইবো যে এটা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে এটা নিষ্পত্তি হোক। তো স্বাভাবিকভাবে তার বিচার চাই, এই আর কি।
মানে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া উচিত কিনা আপনার কি মনে হয়? সেটা একটা বিচারিক প্রক্রিয়া শেষে এটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত। এটা কেউ চায় না চায় বিষয়টা এরকম না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। তো রাজনৈতিক সিদ্ধান্ত আসলে সকল সিদ্ধান্তের ঊর্ধ্বে দেশের মধ্যে। হ্যাঁ, তো এটা সময়ের প্রয়োজনে সময়টা দিবে। আমি ব্যক্তি হিসাবে কোনোদিনই চাইবো না, কারণ চাওয়ার কোনো সুযোগ নেই। আপনি একটা কারণ দেখান যে তারা রাজনীতি করবে, এখানে আসার কোনো সুযোগ আছে কিনা আপনি দেখেন। একজন আওয়ামী লীগ যেই কোনো লেভেলে সবচেয়ে ভদ্র মানুষটা, সবচেয়ে সমাজের ভালো মানুষটা যে আওয়ামী লীগ সাপোর্টার, তার মধ্যে কি ন্যূনতম তার মধ্যে কোনো এটা নিয়ে কোনো সরনেস আছে, সরল ফিল করে কেউ? একজনে কি মানে এটা নিয়ে দুঃখ অনুভব করে? এতগুলা ছেলে যে মানে তারও তো ছেলে আছে, তারও তো ভাই আছে, তো তারা কি কেউ একজনও কি মনে করে যে তাদের ভুল হয়েছে, তাদের অন্যায় হয়েছে? তারা কি একজনও মনে করে? তারা ইনাই বিনাই বলতে চায় কি যেন। হ্যাঁ, ইনাই বিনাইয়ের কোনো সুযোগ নেই এখানে। সঠিক প্রপারলি বিচার হবে, বিচার হওয়ার পরে তারপরে এবার যদি সিদ্ধান্ত যদি আসে। মানে আপনাকে প্রশ্ন করার এটাই কারণ যে আমরা মাঝে মাঝে আওয়ামীপন্থী অনেকে বলেন যে জুলাই কিছুই হয়নি, তো আপনি বলছেন আপনার সামনে দিয়ে 60-70 জনের লাশ গিয়েছে আপনার হাত দিয়ে, তো তাহলে মানে তাদের না কিছু হয় না বলতে আমি সেটাই আপনাকে বলতেছি যে বিষয়টা তো শুধুমাত্র আমি একা না। এটা যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখনই তারা একটা লিস্ট করে ফেলছিল কত মানুষ মারা গেছে। তারা তো একটা লিস্ট করছিল, সেই লিস্টটা পরবর্তীতে আরও এটা প্লাস মাইনাস হয়েছে, লিস্ট বড় হয়েছে লিস্ট, তাই না? অনেকে তো লাশ গুম হয়ে গেছে, অনেকে খুঁজে পাওয়া যায় না, সেগুলো তো আসলে লাশ হিসাবেও আসে নাই, গুম হিসাবে রয়ে গেছে। হ্যাঁ, তো তাদেরকে আলটিমেটলি লাশ হিসাবে আপনাদেরকে ধরতে হবে। তো সেই হিসাবে কিছু হয় না, আমি একটু আগে বলতেছি, শুধু তারা না, আরও অনেকেই আছে যাদের ঘুম ভাঙার আগে জুলাই শেষ। আর আওয়ামী লীগের মধ্যে সবাই তো আসলে রাস্তায় নেমে তো আর হতাহতের ঘটনা ঘটাই নাই। কিছু মানুষজন আছে ফেসবুকে সাপোর্ট দিছে, কিছু মানুষজন আছে যে কি যে ওই দুই রকম মানুষ ছিল আওয়ামী লীগের দেখতাম। একটা মানুষ ছিল যে কি যে তারা সরাসরি খুনগুমের সাথে জড়িত ছিল, আর একটা গ্রুপ খালি আল্লাহ আল্লাহ করতো শেখ হাসিনার ক্ষমতা যেন কোনোভাবে না যায়, ঘরের মধ্যে বসে। হ্যাঁ, তো দুই পক্ষই মনে করে যে কি যে তাদের কোনো দোষ না, তাহলে দোষটা করছে খুনটা কি করলো, খুনাখুনিটা কি করলো? আচ্ছা, আমরা শেষ করব। আপনার দলই এই মুহূর্তে ক্ষমতায় আছে এবং জুলাই নিয়ে আপনিও বলছেন যে আপনিও চান কাঙ্ক্ষিত সংস্কার, সেটি। তা আপনার দলের কাছে আপনার যদি কোনো পরামর্শ থাকে, চাওয়া থাকে যে জুলাইকে ঘিরে? আমার একটাই পরামর্শ থাকবে, জুলাইকে একটা যে জুলাই স্মৃতি জাদুঘর যেটা হচ্ছে, এটাকে একটা প্রামাণ্য হিসাবে নিয়ে সরকার অনেক চাওয়া পাওয়া থাকবে, কিন্তু যেটা ন্যূনতম চাওয়া পাওয়াগুলো থাকবে যে আগামী দিনের রাজনৈতিক সংস্কারগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা, নিরাপত্তা, জননিরাপত্তার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ যেন জুলাইয়ের যে চাওয়ার কারণে মানুষ জুলাই হয়েছিল, মানে আবার যেন জুলাই না হয়, আবার কখনো যেন জুলাই না হয়, আবার কখনো যেন এই দেশে যেন জুলাই না আসে। তবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেটা সবচেয়ে বড় সমস্যা, এটা হচ্ছে আসলে কেউই আসলে শিক্ষা নেয় না। তো আমরা বর্তমান যেই সরকার, জনাব তারেক রহমানের সরকার, এখানে আমরা দেখতেছি যে অন্য সবার থেকে তারেক রহমান সবচেয়ে বেশি সিরিয়াস, এবং তারেক রহমান, আমি চাই এবং মনে হয় হবে, আশা করি ইনশাল্লাহ, যে তারেক রহমান সঠিকভাবে ওভাবেই করে আগাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ডাক্তার তানবীর মাহমুদ তৌহিদের সঙ্গে, যিনি জুলাই আন্দোলনের সময় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ছিলেন জরুরি বিভাগে। অর্থাৎ জরুরি বিভাগ মানে হচ্ছে সেখানেই আসলে সেখানকার সকল রোগী তার মাধ্যমে গিয়েছে। তো তার কাছ থেকে আমরা আসলে জুলাইয়ের যে সে সময়ের দুঃসহ স্মৃতিগুলো শুনেছি এবং তার প্রত্যাশার কথা শুনেছি। পরবর্তী পর্বে অন্য কাউকে নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন বাংলা ভিশনের সঙ্গে।